আর নজর রাখবো এবার উত্তরবঙ্গের দিকে, কারণ হাতি জঙ্গলে নেই, জঙ্গল থেকে বেরিয়ে একেবারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়েছে। সেই ছবি দেখাবো, গতকাল রাতের ছবি দেখুন কিভাবে তাণ্ডব চালিয়েছে হাতি, যে দোকান পর্যন্ত ভাঙচুর হয়ে গেছে। খাবার দোকানে রীতিমতো রাতভর চলে তাণ্ডব, আর তার ফলে ঠিক এই পরিণতি। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। বন দপ্তর, পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আজ সকালের ছবিটা ঠিক কি, একেবারে স্পট থেকে রয়েছেন, একেবারে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, তুমি প্রত্যেকটা আপডেট তুলে ধরছিলে কিভাবে তছনছ করেছে সবকিছু হাতি। এখনকার ছবিটা ঠিক কি, কি বলছে বন দপ্তর, এই যে ক্ষয়ক্ষতি হলো এর ফলে কি হবে এরপর? দেখো, কয়েক ঘন্টা কেটে গিয়েছে, হাতির অবস্থান মূলত সেই একই জায়গায় রয়েছে। এই গভীর জঙ্গল তুমি পাশেই দেখতে পাচ্ছ, গভীর জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু হাতি অবস্থান করছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে 100 মিটারের মধ্যেই হাতি রয়েছে, যেটা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে যে সমস্ত এই যে জঙ্গল, সেই জঙ্গলকে কর্ডন করা হয়েছে। মূলত সন্ধ্যার পরে এই হাতিকে তার যে নিজের জায়গা অর্থাৎ বাগডোগরা বনাঞ্চল, সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে হাতি দেখতে এখানকার যারা বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন ছাত্রছাত্রী রয়েছেন, অধ্যাপকরা রয়েছেন, তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। সমস্ত এলাকা ঘিরে ফেলা হয়েছে। মূলত বাগডোগরা বন দপ্তর ছাড়াও বামনপুকুরি রেঞ্জ, শুকনা স্কোয়াড, এলিফেন্ট স্কোয়াড, বিভিন্ন স্কোয়াড ঘটনাস্থলে রয়েছে। বিভিন্ন এলাকায় মাইকিং করে মূলত নিরাপত্তা ব্যবস্থা যাতে ঠিক থাকে সেই দিকে সচেতন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে যাতে বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারা ঘরের মধ্যেই আবদ্ধ থাকেন, কোনোভাবে বাইরে না যান। অন্যদিকে হাতি দেখতেও কিন্তু উৎসুক যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে। মূলত তারা নজর করছে যে বিভিন্ন মাধ্যমে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে। বেশ কিছুজন দেখতে পেলেও কিন্তু তারা ক্যামেরাবন্দি করছে। ইতিমধ্যে সেই ছবি আমরা দেখাচ্ছি যে সামনেই কিন্তু এখান থেকে 100 মিটারের মধ্যে হাতি রয়েছে এবং হাতির গতিবিধি কিছুটার মধ্যে কিন্তু লক্ষ্য করছেন অনেকেই। এবং এই অবশ্যই আমাদের নজর থাকবে বিশ্বজিৎ। বেশ, আমি তো 4টার সময় শুনলাম যে আমার দোকান উল্টাই দিছে, কখনো উল্টাইছে আমি জানি না। তারপরে আমি এখানে এসে দেখি আমার দোকান একদম উল্টে সব ভেঙে টেঙে গেছে। ফরেস্ট ডিপার্টমেন্টে যাই বললাম যে আমার ক্ষতি, স্যার বললো দরখাস্ত দিয়ে এলা ক্ষতিপূরণ দিতে বলছে। আপনার এই দোকান কিসের দোকান? এটা ফাস্ট ফুডের দোকান। আমি স্পটে আছি, দেখি এখন হাতি, প্রচুর লোকের সমাগম, হাতি ভিতরে আছে, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, আমাদের পুলিশ সাথে আছে, মানুষজন আসছে দেখছে। অনেক দিন পরে হাতি, এখানে তো এনডিউতে হাতি দেখা যায় না সম্ভবত। কতটা ভয় রয়েছে? ভয় তো নিশ্চয়ই রয়েছে, স্টুডেন্ট রয়েছে, আমাদের এমপ্লয়িরা আছে, এখানে কোয়ার্টারে আমাদের প্রফেসররা আছে, ভয়ের তো স্বাভাবিক আছে। বন বিভাগ কি বলছেন? বন বিভাগ বলছে এটা এখন তো বার করা যাবে না, রাত্রে ওনারা বের করার চেষ্টা করবে। গতকাল বিয়ে হয়েছে আর আজ দিলীপ ঘোষের জন্মদিন, আর আজ জন্মদিনের দিন সকাল সকাল ইকো পার্কে মর্নিং ওয়াকে গেলেন দিলীপ ঘোষ। সেখানে সঙ্গীদের সঙ্গে কেক কাটলেন আর কেক কাটার পর খেলেন পায়েস। আর এদিন দিলীপ ঘোষ জানান প্রাতঃভ্রমণে তার স্ত্রীর সঙ্গে আলাপ নয়। না না, এখানে আলাপ হয়নি। ও মর্নিং ওয়াক করার লোক নয়, এখানে অনেকেই আসে। উনি আমাদের পুরনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। তো সেম তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো, আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। সেজন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে হওয়ার যখন তখন হবে। এবার নজর রাখবো একটু কোচবিহারের দিকে। রাজ আমলে তৈরি মন্দির, তার ছবিটা দেখুন কিরকম বেহাল অবস্থা। 1887 সালে এই ব্রাহ্ম মন্দির তৈরি হয়েছিল, কিন্তু তারপর থেকে কেন এরকম অবস্থা আজকের দিনে দাঁড়িয়ে? এতটা বেহাল অবস্থার কারণ কেন? শুধু এই মন্দিরের অবস্থা এরকম? ছবি দেখাচ্ছি আপনাদের। মন্দির সংলগ্ন পার্কের যে অবস্থা সেটাও একেবারে বেহাল। কিন্তু কেন এরকম পরিস্থিতি? এলাকাবাসীর খুব পছন্দের এই জায়গা, কিন্তু কেন দিনে দিনে এরকম অবস্থা হচ্ছে? কি অভিযোগ, এলাকাবাসী কি বলছে, আগে সেটা শোনায়। এখানে বিভিন্ন মানুষ আসে দেখার জন্য, আর এটা হেরিটেজ, কারণ ব্রাহ্ম মন্দির এটা তো দীর্ঘদিনের এখানে আছে। বিকেলের পর থেকেই শিয়ালের উৎপাত শুরু হয়, বাচ্চারা আসে তো, কাজে এখানে সংস্কারটা ভীষণ জরুরি।
2020 সালে এই মন্দিরকে ঐতিহ্যশালী হিসেবে ঘোষণা করা হয়েছিল। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, তাহলে 2020 সালে যদি ঐতিহ্যশালী হিসেবে ঘোষণা করা হয়, তাহলে 2025 সালে দাঁড়িয়ে এরকম অবস্থা কেন এখনো পর্যন্ত? হ্যাঁ দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, কেশব সেনের কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের বিয়ের পর কোচবিহারে ব্রাহ্ম সমাজের একটা আধিপত্য দেখা যায়, প্রভাব দেখা যায়। সেই সময় মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1887-88 সালে এই ব্রাহ্ম মন্দির নির্মাণ করেছিলেন। ব্রাহ্ম সমাজের উপাসনা স্থল ছিল এই মন্দিরটি। পরবর্তীতে 2020 সালে এটি হেরিটেজ বলে ঘোষণা হয়, হেরিটেজ একটা স্তম্ভ, হেরিটেজ স্বীকৃতি পায় এবং তারপর থেকে কিন্তু এই দীর্ঘদিন ধরে এই ব্রাহ্ম মন্দিরের কোনো সংস্কার হয়নি। আশেপাশে যে পার্ক রয়েছে সেই পার্কেরও বেহাল দশা, জঙ্গলে ভরে গিয়েছে। তাই দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা, স্থানীয় মানুষজন, হেরিটেজ প্রেমী সবাই এই মন্দির সংস্কারের ঐতিহ্যশালী সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছে, তা ঠিক হবে কবে? সেরকম কিছু আশ্বাস পাওয়া গেছে? হ্যাঁ দেখো, গোটা বিষয়টি নিয়ে আমরা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছেন খুব শীঘ্রই এই মন্দির সংস্কারের কাজে হাত দেওয়া হবে। ইতিমধ্যে এই কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। দুটো পার্কের আমরা অনুমোদন চেয়েছিলাম, একটা পার্কের অনুমোদন এসে গেছে, যেটা ব্রহ্ম সমাজ মন্দির, ওটা 40 লক্ষ টাকার আমরা টেন্ডার অলরেডি করে দিয়েছি। আর একটা গায়ত্রী দেবী যে উদ্যান, সেটারও খুব শীঘ্রই এসে যাবে। এবার শালবনির দিকে নজর রাখবো, তার কারণ সোমবার শালবনিতে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস হবে। কে শিলান্যাস করবেন? শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। পাওয়ার প্রকল্পে কর্মসংস্থানের আশা করছেন এলাকাবাসী। শোভন রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। শোভন, কর্মসংস্থানে স্থানীয়দেরকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টাও মাথায় রয়েছে, সেক্ষেত্রে এলাকাবাসী তারা তো খুশি। একেবারে দেখো, যারা জিন্দাল কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে প্রথম পর্যায়ে কিন্তু প্রায় 5000 এলাকার মানুষের কর্মসংস্থান হবে এবং এরকম খবর পাওয়ার পরেই কিন্তু এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা যুবক রয়েছেন, যুবতী রয়েছেন, তারা কিন্তু আশায় বুক বাঁধছেন। কারণ হচ্ছে যে এর আগেও দেখা গেছে যে জিন্দাল প্রকল্পে যে সিমেন্ট কারখানা রয়েছে, সিমেন্ট কারখানাতেও এলাকার মানুষের কিছু কর্মসংস্থান হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু তারা আশা করছেন যে নতুন করে যে এখানে এই ইস্পাত কারখানার মধ্যে, এই প্রেমিসিসের মধ্যে যে পাওয়ার প্ল্যান্ট হতে চলেছে, প্রায় 800 মেগাওয়াটের দুটি ইউনিট হবে এখানে, 1600 মেগাওয়াট পাওয়ার হবে 2000 একর এলাকা। আশা করছেন তারা, তার কারণ প্রতিশ্রুতি পেয়েছেন তারা। মুখ্যমন্ত্রী তাদের বলেছিলেন, কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনুন। আগামী 21 তারিখে বেলা 2টায় আমরা শালবনিতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি। ইতিমধ্যে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে, কিন্তু পাওয়ার প্রজেক্টের শালবনিতেই হচ্ছে 800 মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ 1600 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কোল বেস থার্মেল পাওয়ার প্ল্যান্ট। জিন্দালরা খরচ করছেন 16,000 কোটি টাকার উপরে। তাছাড়াও তারা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কও করবে। এর ফলে এটা তৈরি হয়ে গেলে অনেক মানুষের কর্মসংস্থানও হবে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা শোনালাম। শোভনের কাছে আরো একবার যাব। শোভন, যেমন কথা তেমন কাজ। একেবারেই দেখো, মুখ্যমন্ত্রী যেরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পরেই কিন্তু জিন্দাল কর্তৃপক্ষ এই প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন আগামী সোমবার মুখ্যমন্ত্রী কিন্তু শালবনিতে উপস্থিত থাকবেন এই শিলান্যাস অনুষ্ঠানে এবং তার হাত দিয়ে কিন্তু শিলান্যাস হবে এই প্রকল্পের। এবং তারপরেই কিন্তু নতুন করে আশার আলো দেখছে এলাকার মানুষ যারা রয়েছেন, যুবক যুবতী যারা রয়েছেন, তারা কিন্তু নতুন করে আশার আলো দেখছেন, তারা ভাবছেন এবং তাদের মধ্যে একটা ধারণা আছে যে এই প্রকল্প চালু হলে কিন্তু এলাকার প্রভূত উন্নয়ন হবে। কারণ হচ্ছে এর আগেও আমরা সিমেন্ট কারখানার ক্ষেত্রে দেখেছি যে এলাকায় উন্নয়ন হয়েছে, এলাকার পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, এলাকার আর্থসামাজিক উন্নয়ন হয়েছে এবং সেই কারণে কিন্তু যারা এই এলাকার মানুষ রয়েছেন তারা কিন্তু নতুন করে আবার আশার আলো দেখছেন। তাদের স্বপ্ন একটাই যে এই প্রকল্প অতি দ্রুত চালু হোক এবং যার ফলে কিন্তু এই প্রকল্প চালু হলে যেমন এলাকার যুবক যুবতীরা সে কারণেই খুশি এলাকাবাসী। কর্মসংস্থান তো কিছু না কিছু হবেই, যে আগে ওটা শিল্প হয়েছে আমাদের এখানে,
বড় হওয়ার কথা ছিল বামফ্রন্ট আমলে, বড় হয়নি, এখন ছোট একটা হয়েছে একটুখানি জায়গাতে, এবং পরবর্তীতে আরো পাওয়ার প্ল্যান্ট হবে। তো কিছু না কিছু তো উন্নতি অবশ্যই হবে, রাস্তাঘাটে উন্নতি হবে, কিছু না কিছু লোকজন যাদের যেরকম যোগ্যতা আছে তারা চাকরি অবশ্যই পাবে, কিছু ব্যবসা বাণিজ্য বাড়বে। আমরা এর আগে অনেক কর্মসংস্থানের আশা রেখেছিলাম, কিন্তু ছোট সিমেন্ট প্ল্যান্ট হওয়ার কারণে আমরা সেরকম কিছু পাইনি। আমরা আশা করব এই কারখানাটাতে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান হবে। আরো জেএসডব্লিউ এনার্জি, এটা আমরা থার্মাল পাওয়ার তৈরি করব। এখানে প্রায় 2000 একর ল্যান্ডের উপরে এই প্রজেক্টটা হবে, আর এই প্রজেক্টটা যদি সাকসেসফুলি রান করে তো 5000 5,500 মতো লোক এখানে কাজ করবে। তো আমরা চেষ্টা করব যতটা পারা যায় আমাদের লোকাল লোক এবং যারা আমাদের সাথে আছেন অনেকদিন ধরে তারাই এখানে কাজ করতে পারবেন বেশি ক্ষেত্রে। এটাই। আর এই টাইম ফ্রেম আমাদের এটা সাধারণত 3 বছরের মধ্যে আমাদের একটা ইউনিট চালু হয়ে যাওয়ার কথা।